আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু edutubebd.com। সৃজনশীলের আজকের প্রবলেম সলভিং ইস্যুতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগের সৃজনশীল আলোচনা করতে গেলে অনেক কিছু আলাপ করতে হবে। তোমরা যারা জৈব যৌগের অধ্যায়টার আমার ভিডিওটা দেখেছো, এর আগে দুইটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরে আজকে হচ্ছে সৃজনশীলের সেকেন্ড ক্লাস। এরপরে আমি আরও চেষ্টা করব আরও কিছু ক্লাস দেওয়ার সৃজনশীলের ক্ষেত্রে। জৈব যৌগে যেহেতু জৈব যৌগটা একটা বড় একটা অংশ, আমি বারবার যারা বলেছি কেমিস্ট্রির ক্ষেত্রে যে জৈব যৌগ তোমরা যারা পড়ছো বা কেমিস্ট্রি যারা পড়ছো, দয়া করে জৈব যৌগটার দিকে অনেক অনেক বেশি তোমরা মনোযোগী হবা। এই বিক্রিয়াগুলোকে অনেক বেশি প্র্যাকটিস করবা, কারণ অন্য সব অজৈব রসায়নের বিক্রিয়ার থেকে জৈব রসায়নের বিক্রিয়াগুলা তুলনামূলকভাবে একটু বেশি, এবং এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করা উচিত। যেমন সেই আলোকে আমি দুইটা সৃজনশীলকে নিয়ে আলাপ করব। যদিও এটার স্টেম আমি লিখেছি, প্রশ্ন হতে পারে অনেক ধরনের, সেই বিভিন্ন ধরনের প্রশ্নকে অ্যাডজাস্ট করার জন্য আমি চেষ্টা করব যে এই সৃজনশীলের এগেনস্টে কত ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা একটু খেয়াল করো যে এখানে তিনটা রিঅ্যাকশন, এখানে তিনটা রিঅ্যাকশন। জৈব যৌগে অনেকভাবে সৃজনশীল আসতে পারে, বিক্রিয়া দিয়ে সৃজনশীল আসার সম্ভাবনাটা বেশি। ধরো যে এরকম তিনটা রিঅ্যাকশন দিয়ে দিল, এরপরে প্রশ্ন হতে পারে, যেমন প্রশ্ন হতে পারে ঘনীভবন পলিমার কাকে বলে। তোমরা খুব ভালো মতো জানো যে পলিমার হচ্ছে যে অনেকগুলা মনোমার বা একক অণুকে একত্রিত করে একটা বড় বা বৃহৎ অণু তৈরি করার প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তোমরা খুব ভালো মতো জানো যে সমাণুকরণ এবং পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আছে। এরপরে এমন প্রশ্ন হতে পারে যে সাবানায়ন কাকে বলে। সাবানায়ন জানো যে সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এবং সাবানায়ন হচ্ছে সাবান তৈরি করার প্রক্রিয়াটাকে সাবানায়ন বলে। এখন সাবান তৈরি করার সাথে আরও একটা জিনিস উপজাত হিসেবে তৈরি হয়, যেটার নাম হচ্ছে গ্লিসারল। এবং তোমরা খুব ভালো মতো জানো যে সাবান তৈরি করার যে প্রক্রিয়াটা বা বিক্রিয়াটা, এটা একটুখানি বড়, তবে এই বিক্রিয়াটা এর আগে আমি একবার প্রেজেন্টেশন করেছি, তোমরাও অনেকবার চেষ্টা করেছো। তারপর আমি একবার বলে দিচ্ছি তোমাদের, সাবান তৈরি করার জন্য যেটা লাগবে, তেল বা চর্বি লাগবে। তেল বা চর্বি হচ্ছে অনেক বৃহৎ একটা অণু, এবং তার সাথে কস্টিক সোডার বিক্রিয়া লাগবে। এখন তেল বা চর্বির যে রিঅ্যাকশন সেটা হচ্ছে CH2OOC, এটা টেস্টার, C17H35। সহজ, CH2OOC C17H35 বন্ড CH, C17H35 CH2OOC C17H35। এটার সাথে, এটা কিন্তু একটা তেল বা চর্বির বিক্রিয়া, তার সাথে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কস্টিক সোডা। এবার এটার সাথে রিঅ্যাকশন করলে কি হবে, এই বিক্রিয়াটা কিন্তু আমি আরেকবার দেখিয়েছি, আজকেও বলছি, এটা সাবানায়ন বিক্রিয়া। এখানে সোডিয়াম যে তিনটা সোডিয়াম আছে, এই তিনটা সোডিয়ামকে বাদ দিলে এখানে হাইড্রোক্সিল আছে তিনটা। এই তিনটা হাইড্রোক্সিলকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, এইটাকে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেললে এখানে যে তিনটা একযোজীমূলক বাদ থাকে, এইখানে আমরা সেটাকে অ্যাড করব, CH2 বন্ড CH বন্ড CH2। ওকে, তাহলে এখানে বাদ থাকলো কি OH, কয়টা? তিনটা। তাহলে এই তিনটা OH-কে আমরা এখানে অ্যাড করে দিব। এই যে জিনিসটা উৎপন্ন হলো, এটার নাম হচ্ছে গ্লিসারিন। তাহলে এটা বাদ দিলে তাহলে বাকি কি থাকলো? এই যে C17H35C ডাবল, C17H35C ডাবল, C17H35C ডাবল, এটা কয়টা আছে? তিনটা। সোডিয়াম কয়টা আছে? তিনটা। অ্যাড করে দিব, তাহলে কি হবে? C17H35COONA, এটা হবে তিনটা। সুতরাং এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে সাবান এবং এটা হচ্ছে গ্লিসারিন। সুতরাং এটা যদি তোমাদের কাছে ইজি হয়ে থাকে, তোমরা একটু মনে রাখবা যে এইখানে এটা হচ্ছে সাবান আর এটা হচ্ছে গ্লিসারিন। এই সাবান এবং গ্লিসারিনের মধ্যে বাই প্রোডাক্ট বা উপজাত হচ্ছে এই গ্লিসারিনটা। আর এই যে সাবান উৎপন্ন হলো তেল বা চর্বির সাথে
কস্টিক সোডার বিক্রিয়া, দিস ইজ কল্ড সোপেনিফিকেশন বা সাবানায়ন। সুতরাং এই ক এবং খতে জৈবযোগে ক এবং খয়ের লিমিটলেস কোয়েশ্চেন হতে পারে, অনেক সংজ্ঞা আছে। ইভেন এমনও প্রশ্ন হতে পারে যে ফরমালিন কাকে বলে, এমন হতে পারে যে ভিনেগার কাকে বলে। তোমরা এগুলো জানো যে ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেলের 40% আয়তন হিসাবে অথবা 37% ভর হিসাবে যে সলিউশন, এটার নাম হচ্ছে ফরমালিন। এবং এই ফরমালিন কিন্তু বিভিন্ন জৈব নমুনাকে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং এই বিক্রিয়াটা তোমাদের কাছে সহজ। আমি কিন্তু ক্ষয়ের কথা বলছি বা অনুধাবনমূলকের কথা বলছি। এবার একটু প্রয়োগমূলকে আসি। আচ্ছা, প্রয়োগমূলকে কেমন প্রশ্ন হতে পারে? এই যদি সৃজনশীলে বা সৃজনশীলের স্টেমে যদি এরকম 3টা বিক্রিয়া দেখো, তোমাদের কাছে কীরকম মনে হতে পারে? CaC2 এটা কি জিনিস? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তার সাথে পানির বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? তোমাদের প্রোডাক্ট এখানে কি উৎপন্ন হবে যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা করে দেয়? একটু খেয়াল করি আমরা এটাকে কিভাবে করব। ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটাকে যদি দেই তাহলে এরকম হবে, +2H2O। তাহলে আমার এ থাকবে কি? এখানে কিন্তু অলরেডি কার্বন কার্বন ট্রিপল বন্ড একটা তোমার কাছে আছে। সুতরাং এই ক্যালসিয়াম যদি এখানে হাইড্রোক্সিল 2টা নিয়ে নেয়, তাহলে এখানে 2টা হাইড্রোজেন থাকবে। এই 2টা হাইড্রোজেনকে এখানে অ্যাড করে দেব আমরা। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে HC ট্রিপল বন্ড CH প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং তোমার কাছে কিন্তু রিঅ্যাকশনটা ক্লিয়ার। এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, এটার নাম হচ্ছে অ্যালকাইন। যেহেতু এখানে ডাবল 2টা কার্বন আছে, সুতরাং এটার নাম হচ্ছে ইথাইন। এটার আরেক নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইন উৎপন্ন হয়। সো মাই এ এটা হচ্ছে ইথাইন। আবার এখানে আরেকটা রিঅ্যাকশন দিয়েছে, এটা C2H5OH। আমি আবারও বলছি, OH মানে হচ্ছে অ্যালকোহল। তো এখন এখানে কয় কার্বনের অ্যালকোহল? 2 কার্বন। তাহলে 2 কার্বনের অ্যালকোহলকে আমরা বলি ইথানল। এখন ইথানলের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়, তাহলে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত হওয়া মানে হচ্ছে যে এখান থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। আবার এখানে দেখো সালফিউরিক অ্যাসিড। সো সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট্যান্ট, আবার সালফিউরিক অ্যাসিড প্রোডাক্ট। তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি কাজ করেছে এই বিক্রিয়াতে? সালফিউরিক অ্যাসিড এখান থেকে এই যে পানিটাকে বের করে ফেলেছে। এখন তোমরা অবশ্যই জানো, এটা যদি অ্যালকোহল হয় আর অ্যালকোহল থেকে যদি পানি বের করা হয়, তাহলে এইখানে থাকবে হচ্ছে ডেফিনেটলি অ্যালকিন। অ্যালকোহল থেকে পানি বের করে ফেললে থাকবে অ্যালকিন। তাহলে এটা যেহেতু 2 কার্বন, তাহলে 2 কার্বনের অ্যালকিন হচ্ছে ইথিন। তাহলে কি হবে? C2H5OH প্লাস H2SO4। তাহলে পানি বের করে ফেলবো। পানি বের করলে থাকবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওই যে এই অংশটুকু পানি আর সালফিউরিক অ্যাসিড আলাদা হবে। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে ইথাইন, এখানে উৎপন্ন হচ্ছে ইথিন। আবার এখানে একটা রিঅ্যাকশন, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। এখন এই কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের এই বিক্রিয়াতে এটার প্রোডাকশনটা কি হবে? এখানে 100% তোমরা মনে রাখবা যে এখানে প্রোডাকশনটা হবে অ্যালকেন, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। তাহলে উৎপন্ন হচ্ছে CH4 প্লাস H2O। এখন হাইড্রোজেন যদি কার্বন মনোক্সাইডের সাথে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই টেম্পারেচারটা একটু মনে রাখবা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 ডিগ্রি নিকেল চূর্ণ প্রবাহকের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে এখানে উৎপন্ন হবে হচ্ছে মিথেন এবং এখানে পাওয়া যাবে হচ্ছে পানি। এখন এটা যদি আমার A হয়, এটা যদি আমার B হয়, তাহলে এটা হচ্ছে আমার E। সুতরাং উদ্দীপকে প্রদত্ত
উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াগুলোকে আমরা এ বি এবং ই যে আমরা পেলাম, এ বি এবং ই কে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে এরকম প্রশ্ন করা হয় যে এ যৌগ হতে, এটা ইথাইন, এ যৌগ হতে তুমি কিভাবে উৎপন্ন করবে হচ্ছে কি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এখন পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এইটার সাথে আমরা কিভাবে, মানে ইথাইন থেকে আমরা কিভাবে পলিভিনাইল ক্লোরাইড উৎপাদন করতে পারি। সো এটাকে আমরা একটু এখানে দেখতেছি, এটা হচ্ছে ইথাইন CH ট্রিপল বন্ড CH প্লাস HCl। আমি কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, কারণ আমরা জানি পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বানাতে গেলে আমাকে ফার্স্টে ভিনাইল ক্লোরাইড বানাইতে হবে, আর ভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো আমরা যদি এখন ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই তাহলে এটা কেমনে হবে, আমি আবারও বলছি, এখানে একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে গেলে কি হবে, এখানে একটা বন্ড ওপেন হবে যেখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, আর এখানে একটা ক্লোরিন অ্যাড হবে, আর থাকবে হচ্ছে ডাবল বন্ড। তাহলে কি হবে ঘটনাটা, CH2 একটা হাইড্রোজেন অ্যাড হলো, এই হাইড্রোজেনটা, তাহলে থাকবে হচ্ছে ডাবল বন্ড CH2Cl। এই যে CH2 ডাবল বন্ড CH2Cl এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড বা ভিনাইল ক্লোরাইড। এখন এই ভিনাইল ক্লোরাইডের পলিমারকরণ বিক্রিয়া করলে আমরা এটাকে পলিভিনাইল ক্লোরাইড পাবো। সুতরাং এই বিক্রিয়াটা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো যে এখানে পলিমারকরণ রিঅ্যাকশনটা করতে হবে CH2 ডাবল বন্ড CH2Cl, এইটার টোটাল n সংখ্যক, বা এই আমরা এটাকে এভাবে লিখতে পারি যে n সংখ্যক, n মানে হচ্ছে কি নাম্বারস, মানে হচ্ছে অনেকগুলা ভিনাইল ক্লোরাইড একত্রিত করলে আমি যদি পলিমারকরণ করি তাহলে কি উৎপন্ন হবে, PVC পলিভিনাইল ক্লোরাইড। তাহলে হচ্ছে বন্ড CH2 বন্ড, একটা বন্ড কিন্তু খুলে গেল, এখানে হচ্ছে Cl, এখানে একটা বন্ড N। সুতরাং দিস ইজ পলিভিনাইল ক্লোরাইড and this is vinyl chloride. So hopefully আমরা এ থেকে ভিনাইল ক্লোরাইডকে পেয়ে গেলাম। সুতরাং এটা হচ্ছে 1 নম্বর যৌগ থেকে প্রাপ্ত ভিনাইল ক্লোরাইড। এরপরে ওরা পরের কোয়েশ্চেনটা বলেছে যে, বা এরকম কোয়েশ্চেন হতে পারে যে এ বি এবং ই এর মধ্যে পার্থক্য। এখন এ বি এবং ই এর মধ্যে আমি কিভাবে পার্থক্য করব, বা পরীক্ষাগারে তোমাকে যদি ইথাইন, ইথিন এবং মিথেন দেওয়া হয়, মিথেন, ইথিন, ইথাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দেওয়া হয়, তাহলে কিভাবে আমি পরীক্ষাগারে বা তুমি পরীক্ষাগারে সেটাকে আইডেন্টিফাই করবা কোনটা মিথেন, কোনটা ইথেন, কোনটা ইথাইন। এটাকে পরীক্ষা করার জন্য এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। আমি এর আগেও ব্যাখ্যা করেছি এবং তোমরাও জানো অসম্পৃক্ততার পরীক্ষাটা আমরা করি হচ্ছে ব্রোমিন দ্রবণ দিয়ে, কারণ ব্রোমিন হচ্ছে লাল দ্রবণ, এবং এই লাল দ্রবণকে যদি আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের মধ্যে দিই তাহলে আমরা বিক্রিয়ার হার দেখে এবং কালার পরিবর্তন দেখে বুঝবো কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন। যেমন অ্যালকেন হচ্ছে কিন্তু প্যারাফিন, মানে হচ্ছে এরা কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না, সুতরাং অ্যালকেনের মধ্যে আমি যদি ব্রোমিন দিয়ে দেই তাহলে কোনো রিঅ্যাকশন হবে না, এখানে কোনো ব্রোমিনের কোনো বর্ণ পরিবর্তন হবে না। যেহেতু ব্রোমিনের বর্ণ পরিবর্তন হবে না, সুতরাং ওই বর্ণ পরিবর্তন দেখে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে অ্যালকেন। আর বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে অ্যালকিন যেটা করবে, অ্যালকিনের রিঅ্যাকশনটা খুব দ্রুত হবে। অ্যালকিন যেটা করবে বর্ণ পরিবর্তনটা খুব দ্রুত করবে, অ্যালকাইনের ক্ষেত্রে বর্ণ পরিবর্তনটা ধীরে হবে। যখনই দ্রুত হবে আর ধীরে হবে তখন আমরা বুঝে নিব যেটা দ্রুত পরিবর্তন হয়েছে সেটা অ্যালকিন, যেটা ধীরে পরিবর্তন হয়েছে সেটা অ্যালকাইন, আর যেটা পরিবর্তন হয় নাই সেটা অ্যালকেন। কীভাবে রিঅ্যাকশনটা করব, এটা রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে CH4 প্লাস
ব্রোমিন, বিক্রিয়া হবে না, কোনো রিঅ্যাকশন হবে না, কোনো বর্ণ পরিবর্তন হবে না। থাকলো কি বাকি? CH2 ডাবল বন্ড CH2, এটাকে যদি ব্রোমিনের সাথে দেওয়া হয় ব্রোমিন, তাহলে উৎপন্ন হবে CH2 বন্ড CH2, এইখানে ব্রোমিন, এখানে ব্রোমিন। তাহলে এই যে ডাবল বন্ড এটা ভেঙে গেল এবং এখানে যে দুইটা ব্রোমিন, এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, বিকজ এটা হচ্ছে অ্যালকেন, কারণ এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড দুইটা কার্বনের মধ্যে, সুতরাং এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন এবং এটা খুব দ্রুত পরিবর্তন হবে। বাকি থাকলো কি? ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটা বিক্রিয়া করবে 2 অণু ব্রোমিনের সাথে এবং অনেক পরে বা ধীরে ধীরে CH বন্ড CH, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এটার নাম হচ্ছে, এখানে কিন্তু 4টা ব্রোমিন, সুতরাং এটার নাম হবে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। আর উপরেরটা কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন। আর এখানে যেহেতু 4টা ব্রোমিন, আমরা এটাকে বলবো 1,2 1,1, যেহেতু 1 নম্বর কার্বনে 2টা ব্রোমিন, 2 নম্বর কার্বনে 2টা ব্রোমিন, 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন, এটা হচ্ছে নাম। লিখে দিচ্ছি একটু, 1,1,2,2 ওকে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন, যেভাবে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনকে আলাদা করতে পারবো। সো হোপফুলি আমরা এই সৃজনশীলটাকে পেতে পারি। এটা তোমাদের জন্য এই বিক্রিয়াগুলা, তোমরা যদি সম্ভব হয় এই বিক্রিয়াটাকে একটু ভালো মতো চেষ্টা করবে, খুব ভালো মতো করার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই সৃজনশীলে আরও অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। আরও অনেক ধরনের প্রশ্ন বলতে যদি এইরকম হয় যে প্রশ্নটা যদি এখানে যেরকম কোয়েশ্চেন করেছে বিক্রিয়া সম্পন্ন থেকে এক্স যৌগ থেকে কিভাবে অ্যালকিন আলাদা করবে, সেটা ওইখানেও সম্ভব করা। এটা আমরা সেকেন্ড সৃজনশীলটা দিয়ে আমরা প্র্যাকটিস করছি। এই সৃজনশীলে যে রিঅ্যাকশনগুলোকে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা যদি খাতায় এটাকে একটু প্র্যাকটিস করো, তোমাদের জন্য এটা ইজি হবে। সেকেন্ড সৃজনশীলটা, আচ্ছা, সেকেন্ড সৃজনশীলে C12H26কে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে এবং এটা C10H22 হয়েছে। আচ্ছা, রিঅ্যাকশন দেখে কি মনে হচ্ছে? এখানে 12টা কার্বন ছিল, এখানে 10টা কার্বন চলে গেছে, 26টা ছিল, 22টা চলে গেছে, তাহলে বাকি থাকলো কি? C12H26, এটাকে 600 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে। সো রেস্ট অফ দ্য থিং হচ্ছে C2H4। C2H4, কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, এটা কিসের সংকেত? এটা ইথিনের সংকেত, এটা অ্যালকিনের সংকেত। কারণ অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে C2CnH2n, যতটা কার্বন তার ডাবল হাইড্রোজেন এখানে, তাই। আর ডাবল কার্বনকে আমরা কি বলবো? ইথিন, যেহেতু এটা অ্যালকিন। তাহলে আমি ফার্স্ট রিঅ্যাকশনটা পেলাম। সো আমার C2H4 এটা হচ্ছে অ্যালকিন। এবার তোমরা একটু সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো। সেকেন্ড রিঅ্যাকশনে পানির সাথে বিক্রিয়া করানো হয়েছে এবং পানির সাথে বিক্রিয়া করানো এক্সকে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয়, মানে C2H4কে, আমি এটাকে এভাবে লিখতে পারি, C2H4 হচ্ছে এরকম, প্লাস পানি, মাইন্ড ইট দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য ক্যাটালিস্ট, 60 অ্যাটমসফিয়ারে 300 ডিগ্রি সেলসিয়াস এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি হলে এখানে কি উৎপন্ন হবে? এখানে ডেফিনেটলি অ্যালকোহল উৎপন্ন হবে, CH3, CH2
OH। তাহলে আমার Y হচ্ছে অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে ইথানল। যদি এটা তোমাদের কাছে ইজি হয়ে থাকে, এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ইথানলের সাথে তোমরা একটু খেয়াল করে দেখো যে Y হচ্ছে আমার অ্যালকোহল আর X হচ্ছে আমার অ্যালকিন। এখন প্রশ্ন হচ্ছে পরের রিঅ্যাকশনটা C15H32। C15H32, আচ্ছা এটার যৌগটার নাম কে বলতে পারবে? এখানে তো 15টা কার্বন, হাইড্রোজেন হওয়ার কথা হচ্ছে, হাইড্রোজেন আছে 32টা, তার মানে হচ্ছে 15 দুগুণে 30 প্লাস 2, যেহেতু ডাবলের চেয়ে 2টা বেশি, সুতরাং এটা হচ্ছে অ্যালকেন। এটার নাম হচ্ছে পেন্টাডেকেন, বিকজ এখানে 15টা কার্বন আছে। এটাকে যদি উত্তপ্ত করা হয়, তোমরা খুব ভালো মতো জানো যে বৃহৎ অ্যালকেনকে উত্তপ্ত করলে ক্ষুদ্রতর অ্যালকিন পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমি যে রিঅ্যাকশনটা পাবো, এখানে কিন্তু দেওয়া আছে 2p + Q, সুতরাং এখানে 100% C8H18 দেওয়া আছে। সুতরাং একটু খেয়াল করবা, এখানে হবে 2C2H6, কেন একটু বলে দিচ্ছি, প্লাস C8H18। আমি কিভাবে মনে রাখি? 15টা কার্বন থেকে এখানে 8টা কার্বন দেওয়া হলো, তাহলে বাকি থাকলো হচ্ছে 7টা। এখন এখানে যেহেতু অলরেডি 2 দেওয়া আছে এবং এখানে যেহেতু ইথেন উৎপন্ন হবে, তাহলে C 2 দুগুণে 4, এখানে 4 আর 8 হচ্ছে 12, বাকি থাকলো হচ্ছে কত? 3। তাহলে C3 এর সাথে আর কি উৎপন্ন হতে পারে? এখানে উৎপন্ন হবে C3H6। তার মানে এটা হচ্ছে আমার P, এটা হচ্ছে আমার Q। সুতরাং এই রিঅ্যাকশনটা একটু মনে রাখতে হবে। C2H6 যদি P হয়, C3H6 যদি Q হয়, তাহলে C8H18 এটা হচ্ছে অক্টেন। এটা কীভাবে অক্টেন হলো? কারণ C8 মানে হচ্ছে 8 কার্বন, হাইড্রোজেন যদি হয় 18, তার মানে হচ্ছে 8 দুগুণে 16 আর হচ্ছে 2 যোগ করেছে 18। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 এবং এখানে 8টা কার্বন আছে, সুতরাং এটা অক্টেন। এটা ইথেন, এটা প্রোপিন। কিভাবে? কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 6টা, তাহলে 3 কার্বন ডাবল হাইড্রোজেন, প্রোপিন। 2 কার্বন, 2 দুগুণে 4 আর হচ্ছে 2, 6, সুতরাং এটা হচ্ছে ইথেন। সুতরাং এখানে তোমরা মনে রাখবা এই রিঅ্যাকশনগুলা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে এই রিঅ্যাকশনটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে যেভাবেই বলুক, আমাদেরকে সৃজনশীলের মধ্যে এই বিক্রিয়াগুলোকে দেওয়া হয়েছে এবং XYZ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা আইডেন্টিফাই করলাম। এখন প্রশ্নের পালা। প্রশ্ন করেছে উদ্দীপকে X একটা অসম্পৃক্ত যৌগ, সেটা প্রমাণ করা আছে। X হচ্ছে এটা C2H4 ইথিন। এটা একটু আগে আমরা প্রমাণ করেছি যে C2H4 এটার মধ্যে যদি ব্রোমিন দেওয়া হয়, তাহলে সেটা ব্রোমিনের বর্ণকে দূরীভূত করবে এবং সেটা খুব দ্রুত করবে। সুতরাং এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে Y যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা। আচ্ছা, খুব ভালো কথা। Y হচ্ছে ইথানল। ইথানল থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। একদম সহজ বিক্রিয়া। আমরা জানি যে অ্যালকোহলকে জারণ করলে, জারণ শক্তিশালী জারক কোনটা? K2Cr2O7 প্লাস H2SO4 ও জায়মান অক্সিজেন দিবে। তাহলে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। এই অ্যালডিহাইডকে আবার জারণ করলে কি দিয়ে? সেম জিনিস, K2Cr2O7 প্লাস H2SO4 জারণ করলে কি হবে? ফ্যাটি অ্যাসিড। তাহলে অবশ্যই ইথানলকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং সেটা খুব সহজ একটা রিঅ্যাকশন। আমি এর আগের ভিডিওতে এটা দিয়েছি, খুব কমন, অনেকবার দিয়েছি। এই জন্য আমি চাচ্ছি একটু অন্যরকম একটা বিক্রিয়া আলাপ করতে, যেটা হচ্ছে এই 3 নাম্বারটা দিয়ে। আমি আশা করি যে তোমরা এটা পারবা। ইথানল CH3CH2OH ইউজুয়ালি জারণ করবা, অ্যালডিহাইড হবে CH3CHO ইথানল।
ইথানলকে আবার জারণ করবা CH3COOH হবে, তার মানে ইথানোয়িক অ্যাসিড হবে। সুতরাং এই ইথানোয়িক অ্যাসিড উৎপাদন করা সম্ভব। সুতরাং ইউজুয়ালি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড হবে। সুতরাং এই সহজ কোয়েশ্চেনটা শেষ। একটু কঠিন কোয়েশ্চেনে যদি যাই আমরা, যে একটা কঠিন কোয়েশ্চেন আছে বা বিক্রিয়া যেখানে অনেকগুলা করতে হয়, এখানে তোমাদেরকে একটু মনে রাখা দরকার। ওরা একটা এরকম প্রশ্ন করেছে যে বিক্রিয়া এক্স যৌগ থেকে কি অ্যালকেন শ্রেণী। আচ্ছা, এইখানে হচ্ছে ওরা এটা জানতে চেয়েছে, কোয়েশ্চেনটা কোথায়, এক্স যৌগ থেকে। সো দিস এক্স ইজ ওকে CH4। ওরা এইটা প্রশ্ন করেছে যে এইখানে এই যে কিউ যৌগটা আছে, এই যে কিউ যৌগটা যেটা হচ্ছে C3H6, এটা হচ্ছে অ্যালকিন। এখন ওরা প্রশ্ন করতে চেয়েছে যে এই অ্যালকিন বা ইথিন থেকে C2H4 অ্যান্ড C3H6, এখানে একটু মনে হয় মিস্টেক আছে আমার, আই এম সরি, যে এখানে হচ্ছে হাইড্রোজেন 32টা, তাহলে এখানে হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, দিস শুড বি 4, C2H4, এটা হচ্ছে ইথিন। 4 দুগুণে 8, 6 14, 4 12, ইয়েস, নাও ইটস ওকে। সো ইথিন, ওরা কোয়েশ্চেন করেছে যে পি যৌগটা থেকে, তার মানে ইথিন থেকে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যকে পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, ওদের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, হ্যাঁ, ইথিন থেকে, তার মানে হচ্ছে এই পি যৌগ থেকে, দ্যাট ইজ ইথিন, এখান থেকে অ্যালকেন পাওয়া যায় কিনা, আমরা কি পেতে পারি কিনা। ইথিন হচ্ছে ডাবল বন্ড CH2, আমরা এখান থেকে অ্যালকেন কিভাবে পাবো, তা হচ্ছে আবার বলেছে যে প্রথম সদস্য, তার মানে হচ্ছে মিথেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবে, তোমরা অ্যালকেন প্রস্তুতির যে বিক্রিয়া, সেখানে আমি বলেছিলাম যে দুইটা রিঅ্যাকশন আছে, তোমরাও জানো। অ্যালকেন তৈরির প্রথম প্রস্তুতির নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, আরেকটা নাম হচ্ছে উর্চ বিক্রিয়া। এই যে ডিকার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন পর্যন্ত আমাদেরকে যেতে হবে কিভাবে। আমি যদি একটু চিন্তা করি এটাকে কিভাবে করা যায়, আমি যদি CH2 ডাবল বন্ড CH2কে, অ্যালকিনকে সালফিউরিক অ্যাসিডের সাথে, অথবা এটাকে আরেকটা কাজ করা যেতে পারে, ডিরেক্ট এটাকে ইসে যাওয়া যেতে পারে অ্যালডিহাইডে, সেটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট এবং হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা একটু খেয়াল করো। এই রিঅ্যাকশনটার মধ্যে CH2 দিলে এবং তার মধ্যে যদি আমি কি দেই, পানি দিই, এই রিঅ্যাকশনটার সাথে যদি আমি পানি দিই, তাহলে ডিরেক্ট এখান থেকে আমরা অ্যালডিহাইড পাবো। কিভাবে? CH3CHO। এটা একটা রিঅ্যাকশন তোমাদের বইয়ের মধ্যে আছে, যে অ্যালকিনকে পানির উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে যুক্ত করলে সেটা অ্যালডিহাইড হয়। এখন আমি যদি অ্যালডিহাইড পেয়ে থাকি, জারণ করব, K2Cl2O7 প্লাস H2SO4 জারণ করব, তাহলে উৎপন্ন হবে CH3COOH। এখন এটা ফ্যাটি অ্যাসিড, আমাকে কিন্তু মিথেন বানাইতে হবে। এখন ফ্যাটি অ্যাসিড যেটা ইথানোয়িক অ্যাসিড, এখানে যদি আমরা কস্টিক সোডা দিই, CH3COOH, আমরা যদি এখন কস্টিক সোডার সাথে এটাকে বিক্রিয়া করাই, তাহলে এখানে উৎপন্ন হবে এই হাইড্রোজেনটা সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হবে, CH3COONA প্লাস H2। এখন এটা কিন্তু সোডিয়াম অ্যাসিটেট, এই ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেনটা সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই সোডিয়াম লবণকে এখন আমরা সোডা লাইমের সাথে উত্তপ্ত করব। সোডা লাইমের সংকেত হচ্ছে CH3COONA, এইখানে থাকতেছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং থাকবে
ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডা লাইম। তখন এই রিঅ্যাকশনটা হবে এই রকম, ওইখান থেকে কিন্তু একটা কার্বন সরায় ফেলছে। এই যে ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেনকে সরিয়ে আমরা সোডিয়াম ইথানয়েড বানালাম এবং সেখান থেকে হাইড্রোজেন সরায় ফেললাম, এই যে একটা কার্বন চলে গেল, এটার নামই হচ্ছে ডিকার্বক্সিলেশন। সুতরাং এখানে উৎপন্ন হবে CH4, কারণ এই যেখানে CH3 আছে, একটা হাইড্রোজেন অ্যাড হবে এবং এটা হবে সোডিয়াম কার্বনেট। সুতরাং এই যে আমরা রিঅ্যাকশন, এখানে এই যে 4টা রিঅ্যাকশন, অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়ার জন্য আমাদের এই যে 4টা স্টেপ আমাদেরকে যেতে হয়েছে ধারাবাহিকভাবে, এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। এবং তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে জৈব যৌগের বিক্রিয়াগুলো না মনে থাকবে না। সুতরাং এই যে আমি তোমাদেরকে চেষ্টা করেছি এখানে এই 3টা রিঅ্যাকশন দিয়ে কিভাবে সৃজনশীল আসতে পারে, অথবা এই 3টা রিঅ্যাকশন দিয়েও কী ধরনের প্রশ্ন আসতে পারে। সুতরাং তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমাদের পক্ষে জৈব যৌগ পারাটা সহজ হবে। আমি তোমাদের প্রত্যেকের সাফল্যের জন্য বা সফলতার জন্য আশাবাদী। আমিও দোয়া করি এবং তোমরাও ভালো মতো পড়াশোনা করবে, এই দোয়া থাকলো। দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।